বিষয় আমি এগুলো পড়িয়ে থাকি। ইকোনমিক্সের মতো এত ইন্টারেস্টিং সাবজেক্ট খুব কম আছে। আমাদের প্রতিদিনের রোজনামচার সাথে জড়িত একটা সাবজেক্ট ইকোনমিক্স, এবং আমরা বলি অর্থনীতি। তো এই যে নীতি, এই নীতিটার উপর নির্ভর করে একটা দেশের সমৃদ্ধি। একটা দেশের প্রত্যেকটা মানুষের উপর প্রভাব পড়ে এই নীতিটা কেমন হবে। আমরা পশ্চিমবঙ্গ সরকারকে দেখেছি, ভারত সরকারকে দেখেছি, যারা এইগুলো নিয়ে একটু চর্চা করেন তারা কম বেশি এগুলো ট্র্যাক করেন, এগুলো লক্ষ্য করেন, তারা দেখেছি। তো অর্থনীতি যদি সঠিকভাবে প্রয়োগ করা হয়, নীতিটা যদি সঠিকভাবে প্রয়োগ করা হয়, একটা দেশের শ্রীবৃদ্ধি হতে বাধ্য। আমি এখানে ছোট্ট করে বলবো, অর্থনীতি যে ধাঁচ হয়, 3টে ধাঁচ হয়, ছোট্ট করে বলে নেব। যদিও আজকে আমি ন্যাশনাল ইনকাম নিয়ে বলছি, কিন্তু এটা একদম যেহেতু শুরুর দিকে যারা শুরু করছেন তাদের জানা দরকার। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থনীতি, একটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতি, আর একটা হচ্ছে মিশ্র অর্থনীতি। এই 3টে অর্থনীতি 3 ধরনের হয়। তো ধনতান্ত্রিক অর্থনীতিতে কি হয়, বাজারের উপর সব কিছু ছাড়া থাকে, বাজার ব্যবস্থার উপর সব কিছু ছাড়া থাকে, অর্থাৎ সরকারি নিয়ন্ত্রণ খুব একটা থাকে না, এবং বেসরকারি প্রতিষ্ঠান প্রাধান্য পায়। বেসরকারি প্রতিষ্ঠান তারাই সেখানে সর্বেসর্বা হয়, বা তাদের ডিসিশন মেকিংয়ে সরকার কিন্তু নাক গলায় না। বাজার অর্থনীতি যেটাকে আমরা বলি, বাজার থেকে ঠিক হয় কীরকম অবস্থায় থাকবে। এটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থনীতি। আমি পরে এগুলো নিয়ে বিস্তারিত বলবো। সমাজতান্ত্রিক অর্থনীতিতে পুরো উল্টো, সরকারের পুরোপুরি নিয়ন্ত্রণ থাকে সমস্ত সিস্টেমটার উপরে, সরকার ডিসিশন মেকিং করে, এবং সরকারি সংস্থা অধিকাংশই কিন্তু সরকারি সংস্থা থাকে। এখন অধিকাংশ আমি বলছি কেন, 100% বলছি না, কারণ এই 100% ধনতান্ত্রিক এবং 100% সমাজতান্ত্রিক বলে কিছু হয় না। পুরো 100% এরকম হয় না। প্রত্যেক দেশেরই সরকার আছে, তাদের কিছুটা নিয়ন্ত্রণ থাকেই, সুতরাং 100% হয় না। কিন্তু বুঝতে হবে, অধিকাংশ জায়গা ছাড়া থাকে বাজারের ওপর বা বেসরকারি প্রতিষ্ঠানের ওপর। সমাজতান্ত্রিকের ক্ষেত্রে ঠিক উল্টো, অধিকাংশটাই সরকার নিয়ন্ত্রণ করে, সরকার নিয়ন্ত্রিত সব কিছু। এবং আরেকটা পদ্ধতি হচ্ছে মিশ্র, অর্থাৎ ধনতান্ত্রিক আর সমাজতান্ত্রিকের সহাবস্থান, যেখানে সরকারও থাকে আবার বাজার অর্থনীতিও থাকে, বাজারের ওপর নির্ভর করা থাকে, বা বেসরকারি প্রতিষ্ঠান অনেক থাকে। আমরা ছোট একটা উদাহরণ দিয়ে বুঝতে পারি যে এই যে সরকারি বিদ্যালয় আছে, বেসরকারি বিদ্যালয়ও আছে, তাহলে এটাকে আমরা মিশ্র অর্থনীতি বলতে পারি। এখন যদি কোনো দেশে দেখা যায় সরকারি বিদ্যালয়ের সংখ্যা খুব সামান্য, অতি সামান্য, মানে 10%ও নয়, 5% হয়তো হয়ে গেছে, তাহলে তাকে আমরা কি বলবো? তাকে অবশ্যই আমরা ধনতান্ত্রিক বলবো। সেই মানে শুধু সেই বেসিসে, সেই ভিত্তিতে, শুধু এটা দিয়ে তো বিচার হয় না, সামগ্রিকভাবে। আবার যদি দেখা যায় যে কোনো একটা দেশে এরকম 95% বা 90%ই হচ্ছে পুরো সমস্ত কিছু সরকারি, তাহলে অবশ্যই সেটাকে আমরা সমাজতান্ত্রিক বলবো। তাহলে এই হচ্ছে মূল বিষয়। এখন মজাটা হচ্ছে কোথায়, আমরা যদি একটু ইতিহাস ঘাঁটি, আমাদের ইতিহাস জানাটা প্রয়োজন হয়, অর্থনীতির ইতিহাস জানা প্রয়োজন হয়। কোন দেশ কী ধরনের পদ্ধতি নিয়ে তারা কি উন্নতি করেছে না অবনতি করেছে, সেটা আমরা খুব ভালোভাবে স্টাডি করতে পারি। তাহলে আমরা বুঝতে পারবো যে একটা দেশ কেন উন্নতি করছে, একটা দেশ কেন অবনতি করছে, বা দুটো দেশের কোথায় ভালো কোথায় মন্দ। এই সবগুলো পদ্ধতিরই ভালো মন্দ বিষয় আছে। গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক অর্থনীতি, মিশ্র অর্থনীতি, সবেরই ভালো মন্দ দিক আছে। তো আমার মূল বক্তব্য হচ্ছে এই যে বিষয়টা খুব ইন্টারেস্টিং একটা বিষয়, এবং ঠিকঠাক যদি কোনো দেশ সঠিক যদি তারা মানে সেই পদ্ধতি তারা অবলম্বন করে, তারা কিন্তু খুব দ্রুত নিজেদের সেই উন্নতিটা তারা কিন্তু ঘটাতে পারে, বা সেই দেশটা কিন্তু খুব দ্রুত তারা উন্নতি ঘটাতে পারে। আপনারা একটু খেয়াল করবেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা ইউরোপের দেশগুলোকে উন্নত বলে থাকি, বা অর্থনীতির দিক থেকে তারা যথেষ্ট স্বাবলম্বী, যথেষ্ট এগিয়ে, তারাই বলে থাকি। কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এরা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রায় কিছু দেশ প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। তারা হঠাৎ করে মাথা তুলে দাঁড়ালো কী করে তারপরে? বা আরও এরকম
বিভিন্ন দেশ দেখবেন, বিভিন্ন দেশের বিভিন্ন নীতি থাকে, এই নীতিগুলোর উপরেই পুরো নির্ভর করে দেশ কতটা এগিয়ে যাবে। 1991 সাল ভারতের ইতিহাসে, ভারতের অর্থনৈতিক ইতিহাসে একটা বিরাট বড় পরিবর্তন 1991 সালের পর থেকে আনা হয়েছিল। সেখানে আমাদের অর্থনীতিটা তার আগে মিশ্র হলেও, আমাদের ভারতবর্ষ চিরকালই মিশ্র অর্থনীতি, মানে যবে থেকে স্বাধীনতা লাভ করেছে আমরা মিশ্র অর্থনীতি বলি, কিন্তু আমাদের ঝোঁক ছিল সমাজতান্ত্রিক দিকের প্রতি, মানে সমাজতান্ত্রিক অর্থনীতিটা আমরা বেশিটা নিয়েছিলাম, ধনতান্ত্রিকটা কম নিয়েছিলাম, বেশিটাই সমাজতান্ত্রিক ধাঁচের ছিল। কিন্তু 1991-তে এমন একটা ঘটনা ঘটে যেখানে আমাদের অর্থনীতির ধাঁচটাকে অনেকটা পাল্টে ফেলে কিছুটা ধনতান্ত্রিক দিকের বা ওপেন ইকোনমির দিকে ঝোঁকা হয়। তারপর থেকে কিছু পরিবর্তন আসতে থাকে, পজিটিভ নেগেটিভ বিভিন্ন, আমি সেটা এখন আলোচনা করছি না, আমার মূল আলোচ্য বিষয়টা নয়। আমার বক্তব্য হচ্ছে এই যে অর্থনৈতিক এই যে সিস্টেমটা, এটা অত্যন্ত মানে রসালো একটা বিষয়। অর্থনীতি বিষয়টাই এরকম বিষয় যেখানে আমরা এই সমস্ত বিষয় নিয়ে জানতে পারবো একটা দেশ কিভাবে চলছে, সেই দেশটার সমৃদ্ধি কোন দিকে যাবে, পুরোটাই নির্ভর করে অর্থনীতির। মানে এমন কোনো দেশ নেই যে কিনা অন্য যে সমস্ত কিছুতে উন্নত হয়েছে অথচ অর্থনীতিতে উন্নতি তার হয়নি। কারণ অর্থনীতি এমন একটা দিক, এই জায়গাটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু কোনো দেশ আর সেই তারা মানে তাদের সমৃদ্ধিটাকে ধরে রাখতে পারবে না, সেটা সম্ভব নয়। সুতরাং অর্থনীতিকে বাদ দিয়ে আমরা অন্য কিছু কিন্তু ভাবতে পারি না। যাই হোক, এটা একদম বেসিক বিষয় একটা বললাম। আরেকটা বিষয়, যারা অর্থনীতি পড়া শুরু করেন বা অর্থনীতির প্রথম দিকে আসে, একটা প্রশ্ন আসে যে এই যে একটা দেশ, সে তো টাকা ছাপিয়ে নিতে পারে, টাকা ছাপিয়ে সবাইকে দিয়ে দিল, তাহলে ব্যাস আর কেউ গরিব থাকলো না, গরিবদের একটু বেশি বেশি করে দিল। বা ধরুন আমাদের যেই বর্তমানে দেখছি সারা দেশ জুড়েই বিভিন্ন রকম প্রকল্প, যেগুলো সরাসরি মানুষের হাতে টাকা তুলে দেওয়া হচ্ছে, এরকম তো করতেই পারে, আরও বেশি বেশি টাকা যেটুকু দিচ্ছে তার থেকে বেশি টাকা হাতে তুলে দিয়ে তো মিটে যেতে পারে, তাহলে আর কেউ গরিব থাকবে না। এই প্রশ্ন অনেকেরই মাথায় আসে, কিন্তু আদৌ কি সেটা কার্যকরী হয়, সেটা কি ফলপ্রসূ হয়, বা সেটা কি সঠিক পদ্ধতি? তো এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো এর সমাধান কিন্তু আমরা পাবো অর্থনীতি বিষয়টাতে। যাই হোক, আজকে আমরা মূল অংশে আসব। ভারতের জাতীয় আয়, ন্যাশনাল ইনকাম, এই অধ্যায়টা আমি আজকে মূল আলোচনা করব, সেটাতে চলে আসি। তো জাতীয় আয়, আমরা জানি ব্যক্তিগত আয় হয়, কোনো মানুষের ব্যক্তিগত আয় আমরা হিসাব করতে পারি, একটা পরিবারের কত আয় সেটাও আমরা হিসাব করতে পারি, বা আমরা প্রতি মাসে কত আয় হয় ব্যক্তির বা পরিবারের সেটা হিসাব করতে পারি, বছরের আয় হিসাব করতে পারি, আমরা সব ধরনের হিসাব করতে পারি। তাহলে আমরা কিন্তু সারা দেশের আয় কত সেটাও হিসাব করতে পারি, এবং এই সারা দেশের একটা বছরের মধ্যে কত আয় হচ্ছে, পুরো দেশ তার আয় কত হচ্ছে, সেটাই হচ্ছে তার জাতীয় আয়, সেটাই হচ্ছে তার ন্যাশনাল ইনকাম। এক কথায় যদি আমরা বলি তাহলে এটাই দাঁড়াচ্ছে মূল বিষয়। এখন এটা অত্যন্ত জটিল ব্যাপার যে সারা দেশের সব মানুষের আয়টা আমি হিসাব করব, এটা কিন্তু খুব সহজ ব্যাপার নয়। কারণ যারা সরকারি কর্মচারী বা যাদের ফিক্সড ইনকাম আছে সেটাকে হিসাব করে ফেলা খুব সহজ, মানে সেটাকে আমরা তথ্য যে কোনো জায়গা থেকে সংগ্রহ করে সেটা হিসাব করতেই পারি। কিন্তু অধিকাংশ মানুষ যারা ব্যবসা বাণিজ্যে নিযুক্ত বা অন্যান্য সমস্ত কাজে নিযুক্ত, যাদের ফিক্সড ইনকাম নয়, সেইটা হিসাব করা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়। তো সেই কিভাবে আমরা হিসাব করে থাকি সেটা আমরা দেখব। এবং আমরা একটা কথা বারবার বলি যে জিডিপি, এই জিডিপি কথাটা কিন্তু বারবার আসে, বা কোনো একটা দেশ তার অর্থনৈতিক পরিস্থিতি প্রাথমিকভাবে জানার জন্যে, আমি প্রাথমিক কথাটা ব্যবহার করছি এখানে, প্রাথমিকভাবে কোনো একটা দেশ কতটা উন্নত সেটা জানার জন্য কিন্তু তার জিডিপিটা আগে দেখা হয়। জিডিপি মানে কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে একটা দেশের অভ্যন্তরে কতটা উৎপাদন হলো সেই হিসাবটা করা হয়। এখন আমরা উৎপাদন কেন ধরছি? কারণ ওই যে বললাম একটা জটিলতা তৈরি হয় যখনই আমরা
যাদের ফিক্সড ইনকাম নয় তাদের আয়টা হিসাব করতে যাই। সেই কারণে আমরা কি করি, এই প্রোডাক্ট কতটা উৎপাদন হলো, এখন এই প্রোডাক্টের মধ্যে, উৎপাদনের মধ্যে দুটো জিনিস আছে। একটা হচ্ছে দ্রব্য, দেখবেন আমরা যত রকমের কাজ আছে এই দুটোর মধ্যে আমরা ফেলতে পারি। আর একটা হচ্ছে পরিষেবা। যত রকমের কাজ হয়, হয় কোনো ব্যক্তি কোনো দ্রব্য উৎপাদন করছে, নয়তো সে কোনো পরিষেবা দিচ্ছে। এই দু ধরনের মূল কাজ কিন্তু হয়। তাহলে এই দ্রব্য এবং পরিষেবা সারা দেশে কতটা উৎপাদিত হলো, খুব সিম্পল ব্যাপার, খুব সাধারণ ব্যাপার। একটা বছরের মধ্যে, একটা নির্দিষ্ট অর্থনৈতিক বছরের মধ্যে সারা দেশে কতটা দ্রব্য উৎপাদিত হলো। দ্রব্য মানে কি? কৃষিক্ষেত্রে, চাষবাসের ক্ষেত্রে যত দ্রব্য ততগুলো সমস্ত দ্রব্য, কলকারখানাতে যত যা উৎপাদন হচ্ছে সমস্ত দ্রব্য, যেগুলো আমরা দ্রব্য বস্তু বলি, যেগুলোকে আমরা টাচ করতে পারি, যে একটা জায়গা জুড়ে থাকে, যেগুলো যা বস্তু বলি আমরা, সেই দ্রব্য, সেগুলো যতটা উৎপাদন হচ্ছে সেইটা, আর যতটা পরিষেবা দেয়া হচ্ছে তার মূল্য। যত রকমের পরিষেবা দেয়া হয়, যেগুলোকে আমরা পরিষেবা দেয়া বলি, শিক্ষা দেওয়া, ব্যাংকিং পরিষেবা দেওয়া, পরিবহন করে দেওয়া এক জায়গা থেকে অন্য জায়গায়, বা ব্যবসা বাণিজ্যের যে পরিষেবা, দোকান বাজার বাণিজ্য যে পরিষেবা দেওয়া হয়, সমস্ত পরিষেবার যে মূল্য, তাহলে দ্রব্যের যে অর্থমূল্য, সারা বছর যে দ্রব্য উৎপাদিত হলো সেটাকে আমরা অর্থমূল্যে কনভার্ট করছি, তার দামটা, আর পরিষেবার যে টোটাল অর্থমূল্য সেটা আমরা কনভার্ট করছি। তাহলে এই দুটো যখন আমরা হিসাব করে ফেলছি, তখনই কিন্তু আমরা সারা দেশের জাতীয় আয় হিসাব করে ফেলছি, এবং এটাকে আমরা বলছি কি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। বোঝা গেল? কারো অসুবিধা আছে কিছু বুঝতে, বলবেন। বলছি যে পরিষেবার মূল্য যেটা বললেন, এটা মানে পরিষেবাকে মূল্য হিসাবে কিভাবে হচ্ছে এটা বুঝতে পারছি। পরিষেবার, প্রতিটা মানে পরিষেবার মূল্য দ্রব্যের আছে। মূল্য। হ্যাঁ, পরিষেবার মূল্যটা কিভাবে আসছে সেটা বলবো, তাই তো? হ্যাঁ, মানে দ্রব্য মূল্য ঠিক আছে, পরিষেবার মূল্যটা ওটা। পরিষেবাটা দেখুন, আপনি দোকানে গেলেন, ঠিক আছে, আপনি দোকানে কিছু একটা কিনতে গেলেন, আপনার নিয়ারেস্ট যে দোকান আছে, ধরুন কিছু মুদিখানা, গ্রোসারি কিছু দ্রব্য আপনি সেখান থেকে নিতে গেলেন, এবং সেই দোকান থেকে আপনি কিনলেন। এখন সেই দোকানদার কিন্তু তার যে প্রফিট, সেই দ্রব্যটা বিক্রি করে সে কিন্তু সেই প্রফিটটা নিচ্ছে আপনার থেকে, তাই তো? আপনাকে পরিষেবা দিচ্ছে এবং সে তার প্রফিটটা নিচ্ছে, তাই তো? বা আপনি কোনো একটা ব্যাংকে গেলেন, ব্যাংকে টাকা জমা রাখলেন বা ঋণ নিলেন, সে কিন্তু সেই বাবদ আপনার থেকে টাকা নেয়, টাকা কাটে। বা ধরুন আপনি কোনো টিচারের কাছে পড়ছেন, সেই বাবদ তাকে ফিস দিচ্ছেন, সেটা হচ্ছে তার পরিষেবার মূল্য। আপনি বাসে উঠেছেন বা ট্রেনে উঠেছেন, এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন, আপনি পরিষেবা পাচ্ছেন, আপনাকে একটা মূল্য খরচ করতে হচ্ছে, তাহলে এটাই হচ্ছে পরিষেবা। বা ধরুন আপনি একটা রেস্টুরেন্টে খেতে গেছেন, আপনাকে একটা পরিষেবা বাবদ তারা যে পরিষেবাটা দিচ্ছে, অবশ্যই আপনার যে ফুড আইটেমটা দিচ্ছে তার একটা ভ্যালু আছে, কিন্তু শুধু কি সেই ভ্যালুটা তারা নেয়? তার উপর তো তাদের পরিষেবা বাবদ চার্জটা করে, যেটা তারা প্রফিট রাখে। তাহলে এইটা হচ্ছে পরিষেবা, তার ভ্যালু। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে পরিষেবা, মানে আমাদের যেটা আমরা অর্থনীতিতে টার্সিয়ারি সেক্টর বলি, টার্সিয়ারি সেক্টরে যত কাজ আছে সবগুলোই কিন্তু পরিষেবা, কারণ এখানে কোনো দ্রব্য তো তৈরি করা হচ্ছে না, এখানে পরিষেবা দেয়া হচ্ছে, এইটা। তাহলে আমরা কি বললাম, জিডিপিটা আরেকটু পরিষ্কার করে আমরা বুঝব। ধরুন এটা হচ্ছে ভারতবর্ষ, ঠিক আছে, আমরা একটা কথা বলছি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, ডোমেস্টিক মানে কি? আমাদের গৃহ ঘর বোঝায় ডোমেস্টিক বলতে। তো একটা ফাইন্যান্সিয়াল ইয়ার কবে শুরু হয় বলুন তো?
একটা অর্থনৈতিক বছর কবে শুরু হয়? 1 জানুয়ারি হয় কি? 31 মার্চ to 1 এপ্রিল। হ্যাঁ, 1 এপ্রিল থেকে পরের বছর 31 মার্চ পর্যন্ত হচ্ছে একটা অর্থনৈতিক বছর। তো এই যে একটা বছর, এই বছরে সারা ভারতবর্ষে যত দ্রব্য উৎপাদিত হলো আর যত পরিষেবা উৎপাদিত হলো, তার যে অর্থমূল্য মোট, সেটাই হচ্ছে আমাদের সারা দেশের জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। একটু খেয়াল রাখবেন, এটা সমস্ত দেশের আমাদের যে বাউন্ডারি রয়েছে, এই দেশের মধ্যেকার সমস্ত উৎপাদন এর মধ্যে কিন্তু আসছে, সমস্ত ধরনের উৎপাদন এর মধ্যে চলে আসছে, সমস্তটাই দেশের মধ্যে যতটা হচ্ছে সেইটা। এইবার একটা জিনিস এখানে লক্ষণীয়, সেটা হচ্ছে আমাদের দেশে তো এমন অনেকে আছেন, অনেক বিদেশি আছেন যারা আমাদের দেশে বসবাস করছেন, তারাও আমাদের দেশে আয় করছেন, উৎপাদন করছেন বা পরিষেবা দিচ্ছেন। দেওয়ার পরে তাদের সেই টাকাটা তারা বিদেশে পাঠাচ্ছেন, মানে তাদের বাড়িতে পাঠাচ্ছেন বা তারা নিয়ে যাচ্ছেন সেই টাকাটা। বা এখানে অনেক বিদেশি কোম্পানি আছে, তারা তাদের প্রফিট করছে, এই দেশে বিক্রি করছে জিনিসপত্র, সেই প্রফিটটা তারা তাদের দেশে নিয়ে যাচ্ছে। এই যে বিদেশিদের আয় যেটা আমাদের দেশের মধ্যে তারা করছে, এই সবটাও কিন্তু আমাদের জিডিপির মধ্যে চলে আসছে। তাহলে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, যেহেতু এর মধ্যে সবটা অন্তর্ভুক্ত, আমাদের দেশের মধ্যে যত আয় উৎপাদন হচ্ছে, যত দ্রব্য পরিষেবা উৎপাদন হচ্ছে, তার সবটাই আমরা ধরে নিচ্ছি। এই জন্যে আরেকটা কনসেপ্ট এখান থেকে আসে, সেটা হচ্ছে জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ন্যাশনাল, এই ন্যাশনাল কথাটা যখন আসবে, তখনই ন্যাশনালিটি বিষয়টা আসবে, তখনই একটা নাগরিকত্বের ব্যাপার চলে আসবে, যে যারা কিনা ভারতের নাগরিক, ইন্ডিয়ান ন্যাশনালিটি যাদের আছে, যারা সিটিজেন ইন্ডিয়ার, তাদের আয়টাকে আমরা শুধুমাত্র ধরছি, সেইটাকে আমরা বলছি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা জিএনপি। তাহলে এখানে কি করছি আমরা? জিডিপি থেকে বিদেশিদের আয়টা বাদ দিয়ে দিচ্ছি, বিদেশিদের আয়টা বাদ দিয়ে দিচ্ছি। আর কি করছি? আমাদের দেশে, ধরুন আমাদের দেশে অনেক লোক আছে যারা বিদেশে, প্রচুর আছে যারা বিদেশে বসবাস করে, তারা আমাদের দেশে টাকা পাঠায়, বিদেশে কাজ করছে, তারা আমাদের দেশে, মানে আমাদেরই দেশের সিটিজেন, তারা আমাদেরই দেশের বাসিন্দা, অন্য জায়গায় গিয়ে কাজ করছে, তারা আমাদের দেশে টাকা পাঠাচ্ছে, তাহলে সেটাও আসছে তো এর মধ্যে। তো জিএনপির মধ্যে আমরা কি করছি? বিদেশিদের আয়টা বাদ দিয়ে দিচ্ছি, যেটা আমাদের দেশ থেকে চলে যাচ্ছে সেটা বাদ দিয়ে দিচ্ছি, আর আমাদের দেশের মধ্যে যে দুটো উৎপাদন হচ্ছে সেটা, প্লাস যেটা আমাদের বিদেশ থেকে যেসব টাকা যারা পাঠাচ্ছে সেইটা যোগ করে নিয়ে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ঠিক আছে? জিডিপি আর জিএনপির তফাৎটা আশা করছি বুঝতে পেরেছেন। কারো কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। বোঝা গেছে আশা করছি। আচ্ছা, এরপর আরেকটা কনসেপ্ট হয়, সেটা হচ্ছে এনএনপি, নেট ন্যাশনাল প্রোডাক্ট। নেট অর্থাৎ এই জিএনপির পরেও, জিএনপি হলো একদম বুঝতে পারছেন, এটা একটা মোটামুটি সঠিক চিত্র আমরা পাচ্ছি যে ভারতের মানুষ কতটা, ভারতের মধ্যে কতটা টাকাটা থাকছে, একটা পরিষ্কার চিত্র পাওয়া যাচ্ছে। কিন্তু এখানে আরেকটা জিনিস হয়, যেটাকে আমরা অর্থনীতির ভাষায় বলি ডেপ্রিসিয়েশন। অর্থাৎ আমরা তো উৎপাদন করলাম, আয় করলাম, সারা বছরে একটা নির্দিষ্ট সারা দেশের মানুষ আয় করলো, সব কিছু হলো, কিন্তু কিছু মেনটেনেন্স বাবদ খরচ হয়ে যায়। মেনটেনেন্স খরচ যেটাকে আমরা বলি, কারখানাতে কিছু পুরাতন যন্ত্রপাতি, সেটাকে রিপ্লেস করার দরকার হয়, সারানোর দরকার হয়, বিভিন্ন ধরনের যে এই ধরনের যে খরচগুলো, সেই খরচগুলোকে আমরা যখন বাদ দিয়ে দিচ্ছি, তখন আলটিমেটলি আমাদের কতটা মানে আয় থাকছে পড়ে, সেইটাকে আমরা বলছি
নেট ন্যাশনাল প্রোডাক্ট। অর্থাৎ জিএনপি থেকে আমরা যখন এক্সট্রা খরচ যেটাকে আমরা বলছি ডেপ্রিসিয়েশন কস্ট, সেটা যখন বাদ দিচ্ছি তখন থাকছে সেটা হচ্ছে এনএনপি বলা হয়। ঠিক আছে, বাংলাতে আমরা অবচয় ব্যয় বলি, তো ডেপ্রিসিয়েশন কথাটা মনে রাখবেন, নেট ন্যাশনাল প্রোডাক্টটা আমরা এখান থেকে পাচ্ছি। তাহলে এই তিনটে কনসেপ্ট আশা করছি বোঝা গেছে। কারো অসুবিধা থাকলে বলবেন। ওকে, তাহলে আমরা পরের ধাপে যাব। আচ্ছা, এখান থেকে একটু ইনফরমেটিভ কিছু আমাদের জেনে রাখা দরকার। সেটা হচ্ছে কি, যে আমাদের সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন সিএসও, এরা এই যে একটা জটিল প্রক্রিয়া জাতীয় আয় হিসাব করা, সেটা তারা করে থাকে। তবে সিএসও থেকে বর্তমানে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, এইটা বর্তমান সংস্থা, বর্তমানে এই সিএসওটা এর আন্ডারে চলে গেছে। মানে সিএসও অফিসটা আছে, সিএসও সংস্থাটা আছে, কিন্তু এরা এনএসওর আন্ডারে চলে গেছে। অর্থাৎ যদি বলা হয় যে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস এরা জিডিপি পরিমাপ করে, তাহলেও সেটা ঠিক। আবার যদি বলা হয় সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন এরা জিডিপি পরিমাপ করে, তাহলেও সেটা ঠিক। অ্যাকচুয়ালি সিএসও করে, সিএসওটা যেহেতু মার্জ হয়ে গেছে এনএসওর সাথে, সেজন্য আমরা বলতে পারি এনএসও বর্তমানে এই হিসাবটা করে। আর আমাদের ভারতবর্ষে যদি বলা হয় সর্বপ্রথম জাতীয় আয় পরিমাপ কে করেছিলেন, তাহলে সেটা আশা করছি আপনারা বলতে পারবেন। প্রথম জাতীয় আয় কে পরিমাপ করেছিলেন? দাদাভাই নৌরোজি করেছিলেন। এবং তারপরে VKRV রাও, তারপর প্রশান্তচন্দ্র মহলানবিশের সভাপতিত্বে জাতীয় আয় পরিষদ, ন্যাশনাল ইনকাম কমিটি তৈরি হয়, এবং সেখান থেকে পরবর্তীতে ন্যাশনাল ইনকাম কমিটির সুপারিশ অনুসারে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস তৈরি হয়েছিল, যারা দীর্ঘ সময় ধরে এই আমাদের যে জাতীয় আয় সেটাকে হিসাব করে আসছে। তো সিএসও আর ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন NSSO, এই দুটোকে বর্তমানে বলতে এটা যদিও 2019 সালে মার্জিংটা হয়েছে, এই দুটো অফিস মার্জ হয়ে বর্তমানে নাম হয়েছে এনএসও। ঠিক আছে, এই ইনফরমেশনটা একটু মনে রাখবেন। আচ্ছা, এরপর আমরা চলে আসবো জাতীয় আয়ের পরিমাপের যে পদ্ধতিগুলো সেইটা। তো উৎপাদন শুমারি পদ্ধতি, জাতীয় আয়ের পরিমাপের উৎপাদন শুমারি পদ্ধতিতে কি হয় না, আচ্ছা কি কি পদ্ধতি আছে সেটা আমাদের একটু প্রথমে জেনে নিতে হবে। একটা হচ্ছে প্রোডাক্ট সেন্সাস মেথড বা উৎপাদন শুমারি পদ্ধতি, আর একটা হচ্ছে আয় শুমারি পদ্ধতি, আর একটা হচ্ছে ব্যয় শুমারি পদ্ধতি। তো একদম ছোট করে বলে নিই, উৎপাদনের মূল্য, এখানে কতটা উৎপাদন হচ্ছে তার ভ্যালুটা, তার মূল্যটা হিসাব করে নেওয়া হয়। আয় শুমারির মধ্যে সারা দেশের প্রতিটা মানুষের আয় হিসাব করা হয়। ব্যয় শুমারির মধ্যে সারা দেশের প্রতিটা মানুষের ব্যয় হিসাব করা হয়। এখন এই দুটো পদ্ধতি কিন্তু একে অপরের পরিপূরক, মানে আয় শুমারিতেও পাওয়া যেতে পারে, কারণ যারা কেউ আয় করছে সেই আয়টা কিন্তু কারোর ব্যয়। আমি দোকানে গিয়ে কিছু কিনলাম, আমার ব্যয় হলো, কিন্তু যে দোকানদার তার আয় হলো। বা কেউ স্যালারি দিচ্ছে আর কেউ স্যালারি নিচ্ছে, যে স্যালারি দিচ্ছে সেটা তার ব্যয়, যে স্যালারি নিচ্ছে সেটা তার আয়। তাহলে আমরা যদি আয় শুমারি পদ্ধতিতে হিসাব করি তাহলেও যা দাঁড়াবে, ব্যয় শুমারি পদ্ধতিতে হিসাব করলেও তাই দাঁড়াবে। আমরা একইভাবে এই হিসাবটা করছি। আর উৎপাদন শুমারির ক্ষেত্রে টোটাল উৎপাদন যে মূল্য সেইটা হিসাব করা হচ্ছে। এবার উৎপাদন শুমারি করতে গেলেই কি করতে হবে, দুরকম পদ্ধতি হয়,
একটা হচ্ছে চূড়ান্ত পদ্ধতি, শেষ পদ্ধতি, অর্থাৎ ফাইনাল প্রোডাক্ট, লাস্ট যে দ্রব্যটা উৎপাদিত হচ্ছে। লাস্ট দ্রব্য কেন? কারণ বেশ কিছু দ্রব্য আছে যেগুলো কিনা একটা দ্রব্য মিলে, তিনটে দ্রব্য মিলে অ্যাকচুয়ালি একটা দ্রব্য তৈরি হয়, এরকম অনেক আছে। তো সেই ক্ষেত্রে কি হয়, আমরা একদম শেষ যে প্রোডাক্ট তার মূল্যটা হিসাব করব। আর যদি এখানেও করা হলো আবার এখানেও করা হলো, তাহলে ডাবল হয়ে যাবে। সেটা যাতে না হয় সেটা করা হয়, এটাকে বলা হয় ফাইনাল প্রোডাক্ট মেথড, চূড়ান্ত দ্রব্য পদ্ধতি। আর একটা হয় অন্তর্বর্তী, ইন্টারমিডিয়েট প্রোডাক্ট, অর্থাৎ এই যে দ্রব্যগুলো শুধুমাত্র এদের আলাদা আলাদা করে হিসাব করা হলো, তাদের ভ্যালুটাকে শেষে যোগ করা হলো, সেটাকে আমরা বলি ভ্যালু অ্যাডেড মেথড। একটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট, চূড়ান্ত দ্রব্য, আর একটা হচ্ছে কি ভ্যালু অ্যাডেড। এদের প্রত্যেক যতটা করে ভ্যালু অ্যাড হচ্ছে এখানে, সেই অ্যাডটাকে এখানে হিসাব করা হয়, অর্থাৎ সেপারেট করে প্রত্যেকটা হিসাব করা হলো। আর এখানে ফাইনাল যেটা আসছে সেটাকে আর হিসাব করা হচ্ছে না। এইটুকুই পার্থক্য, খুব সিম্পল ব্যাপার। আচ্ছা, এবার ওই আয়শুমারি পদ্ধতির কথা বলি। আয়শুমারি পদ্ধতিতে কি হয়, আমাদের উৎপাদনের যে উপাদান হয়, উৎপাদনের যে উপাদান আছে সেই উপাদানগুলোকে এখানে হিসাব করা হয়। উৎপাদনের 4টে উপাদান হয়। কি কি হয়? একটা হচ্ছে জমি, শ্রম, মূলধন, আর হচ্ছে উদ্যোক্তা। উৎপাদন করতে গেলে এই 4টে জিনিস দরকার হয়। জমি দরকার হয়, কোনো একটা উৎপাদন আমি যদি করতে চাই, একটা কারখানা করতে চাই, তাহলে আমার একটা জমি দরকার হবে অবশ্যই। তো আমি যদি দ্রব্য তৈরি উৎপাদন করি, আমার একটা জমি লাগবেই। আর লাগবে শ্রমিক, উৎপাদন করার জন্য একজনও তো কেউ উৎপাদন করবে না, শ্রমিক লাগবে। লাগবে মূলধন, টাকা লাগবে, জমি কিনতেও লাগবে বা জমি খাজনা বাবদ লাগবে, শ্রমিকের যে ওয়েজেস, তার যে পারিশ্রমিক, সেটার জন্য লাগবে, কারখানা তৈরির জন্য লাগবে। মূলধন একটা বিরাট বড় ব্যাপার। আর লাগবে উদ্যোক্তা, অর্থাৎ যিনি কিনা উদ্যোগ নিয়ে মূলধনটাকে ইনভেস্ট করবেন। একজন উদ্যোক্তা থাকতে পারে, অনেকে উদ্যোক্তা থাকতে পারে। তো এই 4টেকে আমরা বলি উৎপাদনের উপাদান। উৎপাদন করতে গেলে এইগুলো আবশ্যিক। এখন আয়শুমারি পদ্ধতিতে, ইনকাম সেন্সাস মেথডে, এই 4টের আয়কে হিসাব করা হয়। জমি বাবদ কি দিতে হয়? খাজনা দিতে হয়, জমির যে রেন্ট সেটা দিতে হয়, শ্রমিকের পারিশ্রমিক দিতে হয়, আচ্ছা মূলধন বাবদ সুদ প্রদান করতে হয়, এবং উদ্যোক্তাদের কি দিতে হয়? মুনাফা। এইখানে মূলধনের ক্ষেত্রে সুদ কেন বললাম? কারণ অধিকাংশ বিজনেসের ক্ষেত্রেই কি হয়, অর্থ ব্যাংক থেকে বা কোনো জায়গা থেকে ধার নেওয়া হয়, তো সেই বাবদ কিন্তু সুদ প্রদান করতে হয়। আর যারা কিনা উদ্যোক্তা, যারা কিনা উদ্যোগ নিয়ে অর্থ ইনভেস্ট করেছিল, তাদের কিন্তু তার প্রফিটে শেয়ার দিতে হয়, প্রফিটের একটা অংশ দিতে হয়, যেটাকে মুনাফা বলছি আমরা। তাহলে প্রত্যেকটা উৎপাদনের এই প্রত্যেকটাকে আমরা ভ্যালুতে হিসাব করতে পারি, টাকার মূল্যে হিসাব করতে পারি। এটা টোটাল করলেই কিন্তু আমরা যেটা পাবো সেটা হচ্ছে আয়শুমারি পদ্ধতিতে জাতীয় আয়ের হিসাব। ঠিক আছে, এক কথায় উৎপাদনের যে উপাদানগুলো, সেই উপাদানগুলোর বাবদ যে টোটাল খরচ হচ্ছে, সেইটাকে আমরা বলছি উৎপাদন শুমারিতে জাতীয় আয়ের হিসাব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পদ্ধতিটা, সেটা হচ্ছে ব্যয় শুমারি পদ্ধতি। ব্যয়, প্রত্যেকের ব্যয় হিসাব করা হয়। ব্যয় কার কার ব্যয় হয়? সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যয়টা হয় সেটা হচ্ছে কনজাম্পশন বা ভোগ্যদ্রব্য। অর্থাৎ আমাদের বেঁচে থাকার জন্য যে সমস্ত দ্রব্যের প্রয়োজন হয়,
সেই সমস্ত দ্রব্যের বাবদ যে খরচ, অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান, ওষুধপত্র, টিভি, ফ্রিজ, মোটরসাইকেল, নানা রকমের পরিবহন ব্যবস্থা, শিক্ষা, সমস্ত আমাদের যে ভোগ্য দ্রব্যগুলো সেই বাবদ যে খরচ হয় সেইটা কনজামশন। এটা তার সাথে আর কি খরচ হয়? সরকারি ব্যয়, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, সরকারি ব্যয়। সরকার যে ব্যয় করে, সরকার কোথায় ব্যয় করে? সরকার প্রতিরক্ষা খাতে প্রচুর ব্যয় করে, প্রশাসনিক খাতে অর্থাৎ সিস্টেম চালাতে ব্যয় করে, আইন শৃঙ্খলা রক্ষাতে ব্যয় করে, বিচার ব্যবস্থাতে ব্যয় করে, চিকিৎসাতে করে, শিক্ষা খাতে করে। সরকার থেকে, সরকার নিজের ঘর থেকে, সরকারের নিজের কোষাগার থেকে যত খরচ করে সবই হচ্ছে এই সরকারি ব্যয়। ইনভেস্টমেন্ট, বিনিয়োগ, এই ব্যয়গুলো বাদেও কিছু ইনভেস্টমেন্ট করা হয় যেখান থেকে ভবিষ্যতে আয় আসবে। কীরকম? কারখানা তৈরি করা হলো, মূলধন ঢালতে হবে, তাহলে সেটা একটা খরচ। যন্ত্রপাতি কিনতে হবে, ইনভেস্টমেন্ট, সেটাও খরচ। রেলপথ, সড়কপথ, বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, সমস্তই হচ্ছে খরচ। তাহলে এই যে খরচগুলো হচ্ছে, যেগুলো ইনভেস্ট করা হচ্ছে, ভবিষ্যতে সেখান থেকে আয় আসবে, সেইগুলো হচ্ছে ইনভেস্টমেন্ট বাবদ খরচ। আর এক্স মাইনাস এম, এগুলো তো হলো, এগুলো হচ্ছে ডোমেস্টিক, ঘরের ভেতরে যেগুলো হচ্ছে। ইনভেস্টমেন্টকে আমরা বলি বিনিয়োগ। এইবার ঘরের বাইরে যেগুলো হচ্ছে, অর্থাৎ যেগুলো আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করছি, রপ্তানি করছি, রপ্তানি বাবদ আমাদের কিছু টাকা আসছে, আয় করছি আমরা, আর কিছু জিনিস আমরা আমদানি করছি যে বাবদ আমাদের খরচ হচ্ছে, তাহলে সেটাও আমাদের হিসাবের মধ্যে আনতে হবে। কারণ আমদানি রপ্তানিতে একটা হিউজ খরচ হয়, বা খরচ মানে আয় আসে। আমাদের এটা নেগেটিভেই থাকে, কারণ আমাদের বেশিরভাগই বিদেশ থেকে আয় মানে নিয়ে আসতে হয়, খরচ করতে হয়। সুতরাং এটা নেগেটিভে বেশি, আমাদের দেশের ক্ষেত্রে, অনেক দেশের ক্ষেত্রে এটা পজিটিভে থাকতে পারে বা থাকে। তো এগুলো সবই হচ্ছে খরচ। এই খরচ যদি আমরা যোগ করি, এর মধ্যে সব চলে আসছে, একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন। ভোগ্যদ্রব্যের মধ্যেই ম্যাক্সিমাম সব চলে আসছে, বাদবাকি সরকার যা খরচ করছে সেইগুলো, যা যা বিনিয়োগ হচ্ছে, এবং আমদানি রপ্তানি, এই সমস্ত খরচ যদি আমরা একসাথে যোগ করি, তাহলে আমরা পেয়ে যাব ব্যয়শুমারি পদ্ধতিতে জাতীয় আয়। এটা হচ্ছে এক্সপেন্ডিচার সেন্সাস মেথড। বোঝা গেছে আশা করছি। কারো কিছু অসুবিধা থাকলে বলবেন। বেশ, তাহলে আমি পরের ধাপটাতে যাচ্ছি। এবার একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, আমরা যে জিডিপি মাপছি, আমরা বলি যে সারা দেশে কত উৎপাদন হচ্ছে সেই অর্থমূল্য আমরা মাপছি, বা একটা কথা প্রায়ই আমরা বলি যে ভারত হচ্ছে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি অফ দ্য ওয়ার্ল্ড। মানে জিডিপি বৃদ্ধির হার ভারতের সবচেয়ে বেশি। গ্রোয়িং ইকোনমি, যারা বাড়ছে, যারা ডেভেলপড কান্ট্রি, যারা ডেভেলপড হয়ে গেছে অলরেডি, তাদের বৃদ্ধির হার খুব বেশি হয় না, তারা অলরেডি ডেভেলপড। ভারত ডেভেলপিং থেকে ডেভেলপমেন্টের দিকে এগোচ্ছে, তাদের বৃদ্ধির হারটা বেশি। এখন তাহলে আমরা কতটা দ্রব্য উৎপাদন হচ্ছে, কতটা পরিষেবা উৎপাদন হচ্ছে সেইটা হিসাব করছি। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু মূল্য বৃদ্ধি হয়, অর্থাৎ ইনফ্লেশন যেটাকে আমরা বলি অর্থনীতির ভাষায়। এবার একটা জিনিস লক্ষ্য করুন, ধরা যাক একটা দেশে 2024-25 অর্থবর্ষে, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, ধরা যাক মোবাইল তৈরি হয়েছে 4টি,
4টি মোবাইল তৈরি হয়েছে, তাহলে আমি এর অর্থমূল্যটা হিসাব করব। প্রোডাক্ট এটা কটা দ্রব্য তৈরি হয়েছে তার অর্থমূল্য হিসাব করব। ধরা যাক প্রত্যেকটা মোবাইলের অর্থমূল্য হচ্ছে 1000 টাকা, তাহলে টোটাল 4000 টাকা হচ্ছে আমার জিডিপি। শুধু যদি আমি এটা ধরি তাহলে 4000 টাকা জিডিপি হয়েছে 2024 সালে। এবার 2025-26-এর যে অর্থবর্ষ ছিল, তাহলে আমি বলছি কি এই বছর আমাদের জিডিপি হচ্ছে 4000 টাকা। আবার 2025-এ দেখা যাচ্ছে 4টি মোবাইল তৈরি হয়েছে, 4টেই হয়েছে, বেশি হয়নি, কিন্তু এখানে মোবাইলের দামটা বেড়ে গিয়ে হয়ে গেছে 1500 টাকা। তাহলে জিডিপি দাঁড়াচ্ছে কত? 6000। এইবার দেখুন, উৎপন্ন হচ্ছে 4টে দ্রব্য, এখানেও 4টে দ্রব্য তৈরি হচ্ছে, কিন্তু আমরা জিডিপি হিসাব করে ফেলছি কত? আরও 2000 টাকা বেশি করে ফেলছি। অর্থাৎ কি এখানে কি যোগ হয়েছে? এখানে কিচ্ছু যোগ হয়নি, এখানে শুধু মূল্য বৃদ্ধিটা যোগ হয়েছে, প্রত্যেকটার জন্য 500 টাকা। তাহলে আদৌ কি আমাদের দেশে উৎপাদন বেড়েছে? দেশটা কি এগিয়ে গেছে? না, মূল্য বৃদ্ধি হয়েছে, দাম বেড়েছে। তাহলে এইখানে একটা সমস্যা তৈরি হচ্ছে, যদি আমরা বর্তমান মূল্যে কোনো কিছুর দামটা হিসাব করি, কারণ দেশে কম বেশি প্রতিটা দেশেই এই মূল্য বৃদ্ধি কিন্তু থাকে, চলে প্রতি বছর। তাহলে কি হবে? তাহলে সমাধান কি হবে? সমাধান হচ্ছে কোনো একটা পুরাতন অর্থবর্ষের দামকে হিসাব করা। পুরাতন অর্থবর্ষ বলতে ধরা যাক 2020 সালে এই মোবাইলের দাম ছিল 500 টাকা। তাহলে আমরা কি করব, এই 2024 সালেতেও 2020 সালের দামটা হিসাব করব। অর্থাৎ 4টে মোবাইল তৈরি হয়েছে, তাহলে 500 × 4, তাহলে 2000 টাকা হচ্ছে আমাদের জিডিপি। আবার 2025-এও 4টে হয়েছে, এখানেও আমরা 2020-র দামটা হিসাব করব, তাহলে এখানে 500 × 4, এখানেও জিডিপি দাঁড়াচ্ছে 2000 টাকা। তাহলে আমরা বুঝতে পারছি এখান থেকে যে জিডিপিটা কিন্তু বাড়েনি আদৌ। এই যখন আমরা কোনো একটা পুরাতন বছরের দামে জিডিপি হিসাব করছি, এই বছরটাকে বলা হয় বেস ইয়ার। এবং এই বেস ইয়ারে যখন জিডিপি হিসাব করছি, এই জিডিপিটাকে বলা হচ্ছে রিয়েল জিডিপি, প্রকৃত জিডিপি। আর যখন আমরা বর্তমান দ্রব্যমূল্যে হিসাব করছি, তখন সেই জিডিপিটাকে বলা হচ্ছে নমিনাল জিডিপি। আমরা যে জিডিপি নিয়ে কথা বলি সবসময় সেটা রিয়েল জিডিপি, কারণ নমিনাল জিডিপি হিসাব করলে সব গোলমাল হয়ে যাবে। যে দেশের দাম অনেক বেড়ে গেছে সেই দেশের জিডিপি অনেক বেশি দেখাবে। তাহলে জিডিপি হিসাব করার সময় অবশ্যই রিয়েল জিডিপি হিসাব করা উচিত, বেস ইয়ার ধরে করা উচিত। এবং আমাদের যে বেস ইয়ার সেটা এখনও পর্যন্ত 2011-12 সালের যে বেস ইয়ার, তার যে দ্রব্যমূল্য ছিল সেটা ধরে হিসাব করা হয়, এই বেস ইয়ার ধরে, যাতে করে আমরা সঠিক চিত্রটা বুঝতে পারি। ঠিক আছে, এইবার ধরুন জিডিপির মধ্যে কিছু জিনিস আমরা হিসাব করব না, তাহলে ভুল হয়ে যাবে। কি হিসাব করব না? যেমন হচ্ছে হস্তান্তর আয়। হস্তান্তর আয়টা আমরা হিসাব করব না। হস্তান্তর আয় কি না, যে আয়টা কাজ না করে আমরা পাচ্ছি। অর্থাৎ একটা পরিবারে একটা যে মাইনর চাইল্ড রয়েছে, ছোট বাচ্চা রয়েছে, তাকে কিছু হাত খরচ দেওয়া হচ্ছে, তাহলে সে তো কিছু প্রোডাক্ট করছে না, না পরিষেবা দিচ্ছে, না দ্রব্য উৎপাদন করছে, তাহলে সে হস্তান্তর পাচ্ছে, তার বাবার আয়টাই সে পাচ্ছে। তাহলে বাবারটাও হিসাব করবো, আবার ছেলেটাও করবো, তা তো হয় না। তাহলে এটা কিন্তু হস্তান্তর আয় বলি আমরা, এবং এটা জিডিপি থেকে বাদ দেওয়া হয়। ওই বাচ্চাটার আয়টা হিসাব করা হবে না। আবার ভিখারিকে কিছু অর্থ দেওয়া হলো, সেটাও হস্তান্তর আয়, সেখানেও কোনো প্রোডাক্ট মানে দ্রব্য পরিষেবার ব্যাপার নেই, তাহলে সেটাও আমরা হিসাব করব না। আবার সরকার থেকে এই যে বিনামূল্যে যে সমস্ত মানে
প্রকল্পগুলোতে যে টাকা দেওয়া হচ্ছে, সরাসরি টাকা দেওয়া হচ্ছে, সেটাও কিন্তু এর মধ্যে আসবে না। সেটা সরকারি এক্সপেন্ডিচারে আসবে, কিন্তু আয়ের মধ্যে আসবে না, সাধারণ মানুষের আয়ের মধ্যে সেটা কিন্তু আসবে না, কারণ সেটা না দ্রব্য না পরিষেবা উৎপন্ন করে, সেটা হস্তান্তরিত হচ্ছে। সরকারেরই আয় ওটা, সরকারেরই যে ট্যাক্স ফ্যাক্স থেকে যেসব টাকা নিয়েছে সরকারেরই হিসাবেই সেখানে আয়ের হিসাবে সেখানেই থাকবে সেটা, কিন্তু সাধারণ মানুষের আয়ের সেখানে কিন্তু কোনো ব্যাপার সেটা আসছে না। এখানে জিডিপিতে ওগুলো বাদ দিতে হবে। তাহলে জিডিপি কখন হিসাব করবো আমরা? যদি কোনো দ্রব্য উৎপাদিত হয়, যদি কোনো পরিষেবা উৎপাদিত হয়, তবেই আমরা জিডিপিটাকে হিসাব করতে পারি, না হলে পারি না। নাহলে বোঝাই যাচ্ছে সমস্যাটা কোথায় হবে। তাহলে অর্থনৈতিক কাজ সেটাই, বা কাজ সেটাই অর্থনীতিতে আমরা বলবো, অর্থনীতিতে কাজ আমরা সেটাই বলবো যেখানে কিছু আয় আসছে দ্রব্য পরিষেবার মাধ্যমে। আশা করছি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। কারোর কিছু প্রশ্ন করার থাকলে অবশ্যই করতে পারেন। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, অর্থনীতির পুরো সাবজেক্টটাই খুব ইন্টারেস্টিং। এই যে সিস্টেমটা, মানে দেখুন, অর্থনীতি তো মানুষের তৈরি করা একটা সিস্টেম, একটা পদ্ধতি। কি পদ্ধতি? যাতে করে দেশটা সমৃদ্ধির দিকে এগিয়ে যায়, তার একটা পদ্ধতি। সেটাই হচ্ছে নীতিটা কেমন হবে আমার, কিভাবে আমি দেশের মানুষকে আরও বেশি উন্নত করব। তাহলে কিভাবে করব? যখনই কিছু প্রোডাক্ট তৈরি হবে, যখনই কিছু পরিষেবা তৈরি হবে, তবেই কিন্তু সেখানকার মানুষের উন্নতি হতে পারে। এই জন্যে সবসময় বলা হয় যে কিছু উৎপাদন করা হোক, কলকারখানা তৈরি করা হোক, মানুষকে অনেক পরিষেবা দেওয়া হোক, তবে কিন্তু দেশের শ্রীবৃদ্ধি হবে। সাধারণ মানুষের হাতে অর্থ দিলে কখনো সেটা অর্থনীতি সমৃদ্ধি আনে না, সেটা কি করে? মূল্য বৃদ্ধি ঘটায়। সাধারণ মানুষের হাতে যদি টাকা তুলে দেওয়া হয় বিনামূল্যে, বিনা পরিশ্রমে, তাহলে সেটা কি করবে? মূল্য বৃদ্ধি ঘটাবে। যে প্রশ্নটা আমি প্রথমে করেছিলাম আপনাদের, যে একটা সরকার কেন টাকা ছাপিয়ে দেশের অর্থনীতি চাঙ্গা করতে পারে না, সেই প্রশ্নের উত্তরটা আপনারা একটু দিন, যারা বিষয়টাকে বুঝেছেন বা আশা করছি কেউ জানেন বিষয়টা, যে একটা সরকার মনে করলে কেন প্রচুর টাকা ছাপিয়ে গরিব মানুষদের দিয়ে বা মানুষের মধ্যে সেটা বিলি করে দিয়ে দেশটাকে কেন উন্নত করে দিতে পারে না, কেন? স্যার, প্রচুর পরিমাণে টাকা যদি ছাপানো হয় তাহলে মানে টাকার মূল্য কমে যাবে, কিন্তু মূল্য কমে যাবে, আর বাজারে যে সমস্ত জিনিসগুলো উৎপাদন হবে আহ সেগুলোর চাহিদা বেড়ে যাবে। হ্যাঁ, এটা অবশ্যই একটা দিক, যে আমাদের দ্রব্য যদি সীমিত হয়, আমাদের দ্রব্য তো সীমিত, দেখুন, দ্রব্য যদি আনলিমিটেড হতো তাহলে এইসব অর্থনীতির দরকার হতো না, কারণ আমার যা চাই আমি সব পেয়ে যাচ্ছি, তাহলে এইসবের দরকার নেই। দ্রব্য সীমিত, উৎপাদন সীমিত, আমাদের খাদ্যদ্রব্য হোক, বস্ত্র বাসস্থান হোক, যা কিছু সব সীমিত, দ্রব্য সবসময় সীমিত, কারণ আমি উৎপাদন তো একটা লিমিটেড করেছি, উৎপাদন তো আনলিমিটেড করতে পারিনি। এবার টাকাটা হয়ে গেছে আনলিমিটেড, তাহলে কি হবে? ওই যে 5টা দ্রব্য, ধরা যাক 5টা দ্রব্য আছে বাজারে, 10টা লোক সেটাকে নিতে ছুটেছে, তাহলে কি হবে? অটোমেটিক্যালি বাজারে সেই দ্রব্যের দামটা কিন্তু বেড়ে যাবে। এখন সবার হাতে যদি অর্থ থাকে, সবাই তো সেই দ্রব্যটাকে নেওয়ার জন্য ছুটবে, তাহলে কী হবে? দ্রব্যের দামটা বেড়ে যাবে আলটিমেটলি। সবার হাতে যদি টাকা প্রচুর পরিমাণে থাকে এবং উৎপাদন যদি কম হয়, তাহলে কিন্তু দাম বেড়ে যাবে, শুধু, আর কিচ্ছু হবে না। কারণ বেসিক্যালি একটা কাগজে মুদ্রার কোনো ভ্যালু নেই, কিচ্ছু ভ্যালু নেই, আমরা শুধু সেটাকে মাধ্যম হিসেবে ব্যবহার করি। আসলে এই দ্রব্য এবং পরিষেবারই কিন্তু মূল্য হয়, টাকা বেসিক্যালি মূল্যহীন, কিচ্ছু মূল্য নেই, ভ্যালু নেই কিছু। আমি ধরে বিদেশে একটা কোথাও দিই, সেটা তার কাছে একটা কাগজ ছাড়া আর কিছু নয়। তাহলে দ্রব্য এবং পরিষেবার ভ্যালু আছে, কেন আছে? কারণ দ্রব্য হচ্ছে লিমিটেড, পরিষেবাটাও তাই, এগুলো কিন্তু লিমিটেড হয়, তাই এর মূল্য আছে। যে বস্তুটা আনলিমিটেড আছে সেটার কিন্তু কোনো মূল্য নেই বেসিক্যালি, সব যে কোনো দ্রব্যই,
যেগুলো সীমিত তাদের দাম আকাশ ছোঁয়া এবং প্রত্যেকের ব্যবহারে লাগে সেটা। তো যাই হোক, ব্যাপারটা এটাই খুব সহজ বিষয় যে যদি কোনো সরকার অতিরিক্ত টাকা ছাপাতে যায় তাহলে সেই দেশের জিনিসের দাম বেড়ে যাবে, আর কোনো কাজের কাজ হবে না। সেই জন্য সরকারের লক্ষ্য সবসময় কি হওয়া উচিত যে কলকারখানা বাড়িয়ে বা কৃষিকাজ বাড়িয়ে উৎপাদন বাড়ানো। উৎপাদন বাড়ালে তবে সেই দেশটার শ্রীবৃদ্ধি হবে, তবে সেই দেশটা অর্থনীতিতে এগিয়ে যাবে। তাহলে এটা হচ্ছে মূল বিষয়, মূল কনসেপ্ট অর্থনীতি। আমরা মানি যখন পড়বো, আবার মানি খুব ইন্টারেস্টিং একটা অধ্যায়, মানি মাল্টিপ্লায়ার বিষয়টা খুব ইন্টারেস্টিং। যত বেশি টাকা বাজারে মানে খাটে, মানে হাত বদল হয়, তত বেশি কিন্তু সেই অর্থনীতির বৃদ্ধি হয়। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ দিক। এই জন্যে ব্যাংকে টাকা জমিয়ে রাখে, যে দেশের বেশি মানুষ ব্যাংকে বেশি টাকা জমিয়ে রাখে সেই দেশের অর্থনীতি খুব বেশি ভালো হয় না। টাকাকে সবসময় ইনভেস্ট করতে হয়, এই জন্য ইনভেস্টমেন্টে উৎসাহ দেয়। মানে যারা একটু অর্থনৈতিক, যাদের জ্ঞান আছে বা যারা জানে, তারা কিন্তু ইনভেস্ট করে, তারা কিন্তু জমিয়ে ফেলে রেখে দেয় না, কারণ ওতে অর্থনীতিতে টাকা কিন্তু বাড়ে না, বা মানি ফ্লো না থাকলে কিন্তু অর্থনীতি ভালো হয় না। তো এরকম অর্থের অনেক বিষয় আছে। আমরা অর্থ এবং ব্যাংক ব্যবস্থা যখন পড়ব, অর্থ প্রথমে আলোচনা করব, তারপরে ব্যাংক ব্যবস্থা। তো সেখানে আমরা বিষয়টা আরও ভালো করে জানবো যে অর্থনীতির এই সিস্টেমগুলো কিভাবে কাজ করে। তো খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট এবং খুব রসালো একটা সাবজেক্ট অর্থনীতি। আমাদের প্রত্যেকের জানা উচিত এই সাবজেক্টটাকে, প্রত্যেকের বোঝা উচিত, কারণ প্রত্যেকের প্রতিদিনের সব কিছুর সাথে জড়িত একটা বিষয়। তো আশা করছি আপনারা যারা কম্পিটিটিভ পরীক্ষা দেবেন, অর্থনীতি পড়বেন, তাদের এই জায়গাগুলোতে কোনো সমস্যা হবে না এবং তারা উৎসাহের সাথে পড়বেন, শুধু পড়ার জন্য নয়, বিষয়টাকে জানার জন্য, এবং অবশ্যই পরীক্ষার দিকে লক্ষ্য রেখে এই বিষয়টাকে আপনারা খুব ভালোভাবে পড়বেন। মানে আমি দেখেছি অনেকেরই অর্থনীতিতে অনেক রকমের ভীতি থাকে বা সমস্যা থাকে, তারা সেই বিষয়টাকে খুব একটা বোধগম্য করতে পারে না। কিন্তু আবারও বলছি, অর্থনীতির মতো এত রসালো সাবজেক্ট কিন্তু আর নেই। অসম্ভব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। আরও কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। স্যার, বলুন। হ্যালো। হ্যাঁ, স্যার, বলুন। এমনি একটা কোশ্চেন আমার জানার ছিল, ফিয়াট মানি কাকে বলে একটু বলতে পারবেন? দেখুন, মানি অনেক রকমের হয়। মানে যেমন ধরুন, মানে অর্থকে তো আমরা বিভিন্নভাবে, বেসিক্যালি আমি যেটা বলছিলাম যে অর্থের কিন্তু অ্যাকচুয়ালি কোনো মূল্য নেই। মানে যেটাকে আমরা কাগজি মুদ্রাই বলি বা যে কোনো ধরনের মুদ্রা। এখন এটা বলতে গেলে দুটো জিনিস বলতে হয়। একটা হচ্ছে ফেস ভ্যালু, আর একটা হচ্ছে ইন্ট্রিং ভ্যালু বা আভ্যন্তরীণ মূল্য। আমি বাংলাতেই বলছি, বাহ্যিক মূল্য আর একটা হচ্ছে আভ্যন্তরীণ মূল্য। বাহ্যিক আর আভ্যন্তরীণ মূল্য। এখন বাহ্যিক মূল্য মানে যদি হিসাব করি, একটা 100 টাকার নোটের বাহ্যিক মূল্য হচ্ছে 100 টাকা। আভ্যন্তরীণ মূল্য কত? সেই কাগজটার মূল্য যত, সেটা 50 পয়সা হবে কিনা, হয়তো 2-1 টাকা 5 টাকা হতে পারে। বা ধরুন একটা আমি মুদ্রার কথাই ধরছি, যদি একটা 5 টাকার যে মুদ্রা, তার মধ্যে যে ধাতু আছে, 5 টাকার মুদ্রার বাহ্যিক মূল্য 5 টাকা, আভ্যন্তরীণ মূল্য ধরা যাক সেই ধাতুটার মূল্য হচ্ছে 3 টাকা কি 4 টাকা কি 1 টাকা, ধরে নিচ্ছি, আবারও বলছি ধরে নিচ্ছি। তো এই দুটো বিষয় বুঝতে হবে। এখন ফিয়াট মানি হচ্ছে সেই মুদ্রা যার নিজস্ব কোনো ইনস্ট্রিং ভ্যালু নেই, তার নিজস্ব কোনো মূল্য নেই। এটা একটা লিগ্যাল টেন্ডার হিসেবে ব্যবহার করছে। ধরা যাক সরকার একটা বন্ড ছাপালো, 1000 টাকার বন্ড। তার মানে কি এর ফেস ভ্যালু কত? 1000 টাকা। আপনি বন্ডটাকে 1000 টাকা দিয়ে কিনলেন। বন্ড মানে পরে এটাকে বেশি, মানে আপনাকে 1010 টাকা দেওয়া, মানে 1100 টাকা দেওয়া হবে, মানে 1100 টাকা দেওয়া হবে, এতে লেখা আছে বন্ডে। তো বন্ডের বেসিক্যালি মূল্যটা হচ্ছে 1000 টাকা। কিন্তু ধরুন এটা একটা কাগজ, এতে কোনো আভ্যন্তরীণ মূল্য নেই। তো ফিয়াট মানি হচ্ছে সেইগুলো
যার কোনো আভ্যন্তরীণ মূল্য নেই, যার একটা ফেস ভ্যালু আছে। এই যেমন হচ্ছে একটা বন্ড, এর শুধু একটা ফেস ভ্যালু আছে। ফেস ভ্যালু অবশ্যই আছে, তার সেটার মূল্য আপনি যখন এটা ম্যাচিওর হবে তখন আপনি 1100 টাকা পাবেন, মানে 10% আপনি এখান থেকে লাভ পাচ্ছেন। কিন্তু বেসিক্যালি এর ভেতরে সেটা একটা কাগজ, সেটা জাস্ট একটা কাগজ। এইটা হচ্ছে ফিয়াট মানি। সরকার প্রয়োজন মতো এই বন্ডটাকে বাজারে ছাড়ে, আবার তুলে নেয় ওই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য। বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে কনসেপ্ট। পরে আমরা যখন মানি নিয়ে আলোচনা করব তখন নানা রকমের মানি নিয়ে আলোচনা করব, কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপারটা। আশা করছি আপনারা, আমি যতটুকু বলেছি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, তো নেক্সট দিন আবার আমরা অন্য বিষয়ে আলোচনা করব। আজকের ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।